উপস্থিত সুধীবৃন্দ, ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, আমাদের এখানে ইসলামিক ব্যাংকের কর্মকর্তারা যারা আছেন তাদেরকে সবাইকে এখানে আমি আপনাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার খুব সংক্ষিপ্ত বক্তব্যই শুরু করছি। আমি মনে করি যে এখানে আজকের এই অনুষ্ঠান দুটো জিনিসকে সিম্বলাইজ করছে। প্রথমত একটা তো হচ্ছে যে আমাদের ইসলামিক ব্যাংকের 400তম ব্রাঞ্চের ওপেনিং। এটা একটা বড় একটা ল্যান্ডমার্ক। একটা প্রতিষ্ঠান 400টা ইউনিট করেছেন, শুধু 400টা ব্রাঞ্চ না, সাথে আবার 258টা সাব ব্রাঞ্চ আছে, 2700-র উপর, প্রায় 3000-এর কাছাকাছি যেটাকে আমরা বলি এজেন্ট ব্যাংকিং অপারেশনস আছে, এটিএম আছে 3000-এরও বেশি। সব মিলিয়ে ইসলামী ব্যাংক একটা বিস্তৃত একটা মানে বাংলাদেশ ব্যাপী তাদের যে অবস্থান সেটা কিন্তু তারা ধরে রেখেছে না, এটাকে আরও বিস্তৃত করছে। যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ব্যাংকিং খাত নিয়ে বাংলাদেশে অনেক সংশয় আছে সঙ্গত কারণে। অনেকেই চিন্তিত, অনেকেই ব্যাংকিং খাতের যে ধস পূর্ববর্তী সরকার কর্তৃক করা হয়েছিল সেখান থেকে আমাদের যে উদ্ধার এবং সামনের দিকে যাওয়া, সেটার একটা অংশ হিসাবে কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানটাকে দেখছি। আমি মনে করি যে ইসলামিক ব্যাংক যে অবস্থায় ছিল 5 মাস আগেও, 4 মাস আগেও, সেই অবস্থা থেকে ব্যাপকভাবে উত্তরণ ঘটিয়ে ফেলেছে ইতিমধ্যে। আমাকে এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব যে স্ট্যাটিস্টিক্স দিলেন তাতে গত রাত্রে যে আলোচনায় উঠল যে 7,000 কোটি টাকা এই গত 4 মাসে ওনারা সংগ্রহ করেছেন। এটা একটা বড় একটা অর্জন। এই হারে যদি হয় তাহলে এই বছর তারা হয়তো 22 থেকে 25,000 কোটি টাকা পর্যন্ত 12 মাসে সংগ্রহ করতে পারবে। সেটা কিন্তু একটা ছোটোখাটো ব্যাপার নয়। আমাদের অনেক ব্যাংকের সর্বমোট যে সঞ্চয় আছে তার চাইতে বেশি হয়ে যাবে। তো এই জন্য আমি বলছি যে এই ব্যাংক আর পেছন দিকে তাকাবে না, সামনের দিকে যাবে। এবং এই যে সামনের দিকে যাবে এই মেসেজটা দেওয়ার জন্যই কিন্তু আমরা আজকে এখানে এসেছি। আমি মনে করি যে ইসলামী ব্যাংকের আপনারা গ্রাহক আছেন 1,70,000-এর মতো, 1,70,000-এর মতো, 70 লাখের মতো, 1,70 লাখ অ্যাকাউন্ট হোল্ডার আছেন 2,20 লাখ। তাদের মধ্যে থেকে একটা বিশাল জনগোষ্ঠী, বাংলাদেশের 10% জনগোষ্ঠী এটার সাথে সম্পৃক্ত। যদি আমরা পরিবার হিসেবে দেখি তাহলে হয়তো 1/3 বা 1/4 জনগোষ্ঠী এই ব্যাংকের সাথে জড়িত। কাজে এটাকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি আগাতে পারবে না। এবং আমরা মনে করি যে রাষ্ট্র অর্থনীতিকে পুনর্গঠন করতে হলে এই ব্যাংকিং খাতকে পুনর্গঠন করতে হবে, এবং ব্যাংকিং খাতকে পুনর্গঠন করতে হলে ইসলামিক ব্যাংকে দিয়ে আগেই যাত্রাটা শুরু করতে হবে, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যক্তি খাতের ব্যাংক, এবং এটাকে বাদ দিয়ে আমাদের ব্যাংকিং খাত এগোতে পারবে না। তো সুখবর হচ্ছে যে এটা এগিয়ে যাচ্ছে, এবং আমি আশা করি এটা তো তার অবস্থান এখনও ধরে আছেই, 1 নম্বর স্থানেই আছে। রেমিটেন্সের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে গেছে, কিন্তু আবার সেটা ধরে আনতে পারবে। আমরা আশা করি যে নতুনভাবে আমি অলরেডি ইসলামিক ফাইন্যান্সিয়াল রেগুলেটরি ইসের সাথে কথাবার্তাও বলেছি যে আমাদেরকে ইসলামিক ব্যাংকিং খাতটাকে একটু সুসংগত করতে হবে। কিভাবে? এখনও কিন্তু আমাদের ইসলামিক ব্যাংকিং অ্যাক্ট নাই, একটা আইনের প্রয়োজন আছে, ইসলামিক ব্যাংকিং আইনের একটা প্রয়োজন আছে। সেটাকে আমরা নিয়ে চিন্তা ভাবনা শুরু করছি, দেখা যাক। এখন এ পর্যন্ত এটা শুধুমাত্র একটা গাইডলাইনের ভিত্তিতে হচ্ছে। এই গাইডলাইন থেকে একটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে, এবং এগুলোর সুপারভিশন, কমপ্লায়েন্স সব কিছুর ব্যাপারেই আমরা মনে করি যে আরও অনেক কিছু অর্জন করার আছে। ইসলামী ব্যাংক শুরুতে কিন্তু এটা একটা আন্তর্জাতিক ব্যাংক হিসাবে ছিল, এখানে বিদেশি বিনিয়োগকারীরা প্রচুরভাবে ছিল। আমরা হারিয়ে ফেলেছি মাঝখানের এই
চক্রের কারণে সব বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু চলে গিয়েছিল। আমাদের সাথে কথা হচ্ছে, এখানকার বোর্ড চেয়ারম্যান সাহেবও গিয়েছিলেন, ওনাদের সাথে কথা হচ্ছে আবার কিভাবে আমরা আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরকে এই ব্যাংকে ফিরিয়ে আনতে পারি, সেই জন্য আলোচনা চলছে। আমরা চাই এই ব্যাংকটা যেন আবার একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ইসলামিক ব্যাংক হিসাবে পৃথিবীর সামনে মাথা উঁচু করতে পারে। এটা হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংক নিয়ে আমি একটু বললাম, কিন্তু হয়তো যেহেতু আমি শুধু ব্যাংকিং খাত না, অর্থনীতির কিছু বিষয় নিয়েও আলাপ করব আপনাদের সাথে। একটু যে জিনিসটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতিতে কতগুলো সংকট ছিল, বিশেষ করে ব্যাংকিং খাতে বা যেটাকে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক খাতে। সেই খাত সেটা কোথায় ছিল? সেটা ছিল বৈদেশিক বাণিজ্যে আমাদের বিশাল একটা ঘাটতি ছিল, আমাদের রিজার্ভের পতন হচ্ছিল, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতির কারণে আমাদের এক্সচেঞ্জ রেটের অবমূল্যায়ন হচ্ছিল খুব দ্রুত। এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু অনেকখানি বের হয়ে এসেছি। আপনারা দেখবেন যে রিজার্ভ আর কমছে না। বাংলাদেশ ব্যাংকে গত অগাস্ট মাসের পরে বাংলাদেশ ব্যাংক একটা ডলারও বিক্রি করে নাই। ফলে আমাদের রিজার্ভ কমবে না, রিজার্ভ বাড়বে। 2 নম্বর হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতি ছিল, ঘাটতি কিন্তু এখন আর নাই। এখন কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ সমতায় চলে এসেছে। 3 নম্বর হচ্ছে যে আমাদের এই যেটা হচ্ছে রেমিটেন্সের প্রবাহ যদি আমরা দেখি, সেখানে আমরা একটা বিরাট একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এটা পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে আমরা প্রায় 26 থেকে 28% মতো প্রবৃদ্ধি দেখছি রেমিটেন্সের প্রবাহে। সেটা কিন্তু অল্প টাকা নয়। এই গত 5 মাসে আমাদের $3 বিলিয়ন এক্সট্রা রেমিটেন্স এসছে। $3 বিলিয়ন গত 5 মাসে, অর্থাৎ বছর হিসাবে করলে কত হয়? 6-7 বিলিয়ন। তো একটা বিশাল একটা উল্লম্ফন। এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যে অর্থ পাচার কমে গেছে, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় অর্থের পাচার কমে গেছে, ফলে অর্থটা বাইরে ডাইভার্ট না হয়ে বাংলাদেশে চলে আসছে। দ্যাটস দ্য মেইন রিজন। 2 নম্বর হচ্ছে যে আমরা মোটামুটিভাবে বলতে পারি যে স্বচ্ছতার সাথে আপনাদেরকে, মানে যারা রেমিট করছেন, আপনাদের ছেলে মেয়ে ভাই যারা চাকরি করছেন বিদেশে, তারা যখন টাকা পাঠাচ্ছে সেই টাকাটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসছে এবং নিরাপত্তার সাথে আপনারা সেটা পাচ্ছেন। ইসলামী ব্যাংকও কিন্তু সেখানে একটা বিশাল ভূমিকা রাখছে। আমাদের যদি হিস্টোরিক্যালি দেখি, 1 নম্বর রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক কোনটা? ইসলামী ব্যাংক। মাঝখানে একটু পিছিয়ে পড়েছে, কিন্তু আমি শিওর যেটা আবার তারা 1 নম্বর অবস্থানে চলে যাবে, কারণ তাদের নেটওয়ার্ক বিস্তৃত, মানুষ তাদের উপর আস্থা আছে। যে কালো মেঘ এখানে এসেছিল, সেই মেঘ তো চলে গেছে, তারা আর আসবে না। আমরা আশা করব যে সূর্যোদয় হয়েছে, সেই সূর্যোদয় যেন এখানে চিরস্থায়ীভাবে থাকে এবং এই ব্যাংক আগামীতে সবচেয়ে বড় ব্যাংক হিসেবে তো এখনই আছে, কিন্তু আন্তর্জাতিক মান সম্পন্ন একটা ব্যাংক হিসেবে আজ প্রতিষ্ঠিত হবে। কীভাবে সেটা হবে? ধর আমাদের দেশে কিন্তু আমরা বড় ব্যাংক বলতে অনেক সময় বলি, আমাকে স্যার ফজলে হাসান আবেদ একটা বলেছিলেন যে কীভাবে ব্র্যাক ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক করা যায়। তা আমি তখন দেখলাম যে তখন ব্র্যাক ব্যাংকের অ্যাসেট বেস ছিল মাত্র 40,000 কোটি টাকা, অর্থাৎ 80 টাকা করে ধরলে $5 বিলিয়ন। সিঙ্গাপুরের একটা ব্যাংক ডিবিএস, ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, তখন তাদের অ্যাসেট ছিল $150 বিলিয়ন। ইসলামী ব্যাংকের বর্তমান অ্যাসেট হচ্ছে কত? 12 বিলিয়ন। হ্যাঁ, $12 বিলিয়ন, 11-12 বিলিয়ন। তো 11-12 বিলিয়ন কিন্তু আন্তর্জাতিক ব্যাংক হওয়া যায় না। অন্তত পক্ষে 70, 80, 90 হলে পরে তখন আমরা করতে পারবো। কাজেই সম্ভাবনা আছে, সম্ভাবনাকে অর্জন করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশের ব্যাংকগুলো যদি পারে, আমরা কেন পারবো না? কাজেই আমি একটা চ্যালেঞ্জ হিসাবে আমাদের এখানকার ব্যাংকাররা আছেন, আমাদের প্রতিষ্ঠানে যারা কর্ণধার আছেন, তাদেরকে বলবো, আপনারা চেষ্টা করুন এই ব্যাংকে আরও 10 গুণ সাইজের একটা বড় ব্যাংকে প্রতিষ্ঠা করা। যদি করা যায় তাহলে আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাংক হিসাবে মর্যাদার একটা স্থানে চলে যেতে পারবেন।
50 বিলিয়নের নিচে সেই মর্যাদা পাওয়া যাবে না, সত্যি কথা বলতে। এবং বাংলাদেশের কোনো ব্যাংকেরই সেই মর্যাদাটা নাই, কারণ আমাদের অ্যাসেট বেস খুবই ছোট। কাজে আমাদেরকে কিন্তু অনেকখানি এগুতে হবে। আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের সঞ্চয় ব্যাংকিং খাতে খুব বেশি বাড়ছে না, মাত্র 7.5% বাড়ছে এই বছর। এটা গ্রহণযোগ্য নয়। আপনাদের আস্থাটা ব্যাংকিং খাতে আনতে হবে। ব্যাংকিং খাতে আস্থা রেখে ব্যাংকিং খাতে আপনাদের সঞ্চয়গুলো রাখুন, দেখবেন আপনাদেরও উন্নতি হবে, দেশের উন্নতি হবে, আপনাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে, বিনিয়োগ বাড়বে। কাজেই আমি যেটা একটা এই আহ্বান জানাবো যে সবাই তাদের সঞ্চয়টা যেন ব্যাংকিং খাতের মাধ্যমে করেন, সেটা দেশের জন্য ভালো হবে, দেশের এই আর্থিক খাতটাকে একটা উন্নততর অবস্থানে নিয়ে যাবে। আমাদের এখনও ডিপোজিট গ্রোথটা খুবই কম, ডিপোজিট বেসটা খুব কম, আমাদেরকে এই জায়গাটায় অনেক কাজ করতে হবে। যাই হোক, আমাদের চ্যালেঞ্জ অনেক, আমাদের মূল্যস্ফীতি এখনও অনেক বেশি আছে, এটাকে কমাতে হবে, কোনো সন্দেহ নেই। আমরা মনে করি যেসব পলিসি আমরা নিয়েছি তা কাজ করতে বাধ্য করবে। হয়তো জুন মাস নাগাদ এটা 7-এ নেমে আসবে, বর্তমানে এটা 11-তে আছে। তা আমরা আশাবাদী যেটা হবে, কারণ জিনিসপত্রের দাম, বিশেষ করে খাদ্যপণ্যের কারণেই কিন্তু মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি আছে। খাদ্যপণ্যের দাম আমরা আশা করছি যে কমে আসবে এবং আশা ধরেছে, এবং এটা যদি ধারাবাহিকতা থাকে আগামী 4-5 মাসের মধ্যেই মূল্যস্ফীতি খুব সুদৃঢ়ভাবে কমে আসবে, একটা স্বস্তির জায়গায় আমরা যেতে পারবো। আমাদের ব্যাংকিং খাত নিয়ে আমাদের অনেক সম্ভাবনা, আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা আশা করব যে আপনারা তো ডিপোজিটার, আপনাদের টাকারই হচ্ছে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে ব্যাংকের। ব্যাংক তো কোনো ব্যক্তির প্রতিষ্ঠান নয়, ব্যাংক কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়। যেভাবে দেখা হয় সেটা ভুল, এবং যেভাবে দেখা হতো সেটাও ভুল। ব্যাংক হচ্ছে আমানতকারী প্রতিষ্ঠান, আপনাদের টাকার প্রতিষ্ঠান, এটার প্রকৃত মালিক তো আপনারাই, ডিপোজিটাররা। কাজে ডিপোজিটারদের ইন্টারেস্ট দেখাটা হচ্ছে আমাদের দায়িত্ব, সরকারের, বাংলাদেশ ব্যাংকের এবং ব্যাংক কর্তৃপক্ষের। আমি আশা করব যে আমরা ব্যাংকগুলো সবাই মিলে, ব্যাংকাররা সবাই মিলে এমন একটা ব্যাংকিং খাত গড়ব যেখানে ডিপোজিটারের ইন্টারেস্টটাই প্রাধান্য পাবে, এবং আমানতকারী হিসাবে আপনারাই হবেন ব্যাংকের প্রকৃত মালিক। তো আমি আর বেশি বলবো না, আশা করব যে সামনের দিনগুলোতে আপনারাও একটু স্বস্তিতে থাকুন, আপনাদের টাকার অর্থের নিরাপত্তা যেন আমরা বিধান করতে পারি, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। যারা অর্থ নিয়ে পালিয়ে গেছে দেশ ছেড়ে, তাদের অর্থ কিভাবে ফিরিয়ে আনতে হয় সেই চেষ্টাও আমরা করছি। তো চেষ্টার শেষ নেই, করে যাব ইনশাল্লাহ। হয়তো দেরিতে হলেও এটা সাফল্য আনবে। তো আবারও আপনাদেরকে আহ্বান জানাবো যে ব্যাংকিং খাতের উপর আস্থা রাখবেন, সরকারের উপর আস্থা রাখুন। এখানে দুর্নীতি নাই, বর্তমানে উচ্চ পর্যায়ে কোনো দুর্নীতি নাই এবং থাকবে না। প্রতিটা ব্যক্তি এখানে সৎ, এবং তারা তাদের কাজ করে যাচ্ছেন উপরের দিকের, উপরের পর্যায়ে, ফার্স্ট লেয়ারে। আমি আশা করি এই সততার এবং পরিশ্রমের একটা ফল খুব শীঘ্রই সবাই পাবেন, এবং সেটাই সুশাসনের মাধ্যমেই হবে, স্বাধীনতার মাধ্যমে হবে, বাক স্বাধীনতার মাধ্যমে হচ্ছে। তো এই প্রতিফলনগুলো আছে, থাকবে, এবং শাসনতন্ত্র, গঠনতন্ত্র এগুলো যদি আমরা সুন্দরভাবে সংস্কার করে যেতে পারি, এই সরকার যদি করে যেতে পারে, তাহলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াও একটা সুন্দরভাবে শুরু হবে, যেটার মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা নতুনভাবে শুরু হবে। ধন্যবাদ।